আচ্ছা, একটা দৃশ্য একটু কল্পনা করা যাক। ধরুন ২০১৬ সালের ক্রিসমাস ইভের রাত। অন্ধকার একটা সিনেমা হলে বসে আছেন একজন মানুষ। হুম। চারপাশে সবাই বেশ রিল্যাক্সড, সিনেমা উপভোগ করছে। কিন্তু উম, এই মানুষটার হৃৎপিণ্ড মিনিটে ১০০ বার বিট করছে। মানে অবস্থাটা এমন যে তিনি ঘামছেন। থামার মতোই তো অবস্থা, কারণ তার পেমেন্ট প্রসেসর তো তখন $১,২০,০০০ আটকে রেখেছে, তাই না? একদম ঠিক। কোনো এক তথাকথিত সন্দেহজনক কার্যকলাপের দোহাই দিয়ে সব টাকা ফ্রিজ। আর তার আগের মাসেই তার ব্যবসায়িক পার্টনার জমানো $৪৬,০০০ চুরি করে পালিয়েছে। মানে জাস্ট ভাবা যায় না কতটা খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন তিনি তখন। হ্যাঁ, আর তার মা তখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। লোকটা তার শেষ সম্বলটুকু দিয়ে কর্মচারীদের বেতন মিটিয়েছেন। আর এখন সেই অন্ধকার সিনেমা হলে বসে থাকার সময় তার ব্যাংক অ্যাকাউন্টে অবশিষ্ট আছে মাত্র $১,০৩৬। সত্যি বলতে ওই মানুষটির জায়গায় না থাকলে এই ভয়াবহতাটা পুরোপুরি উপলব্ধি করা কঠিন। সবকিছু একেবারে শেষ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্ত যাকে বলে। রাইট। কিন্তু সবচেয়ে মাথা নষ্ট করা ব্যাপারটা ঘটে ঠিক এর পরেই। মাত্র ১২ মাস পর সেই একই মানুষ মাসে $১৫ লক্ষ আয় করছেন। এরও লক্ষ্য। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই $১২০ মিলিয়ন বিশাল এক ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলে আর্নল্ড শোয়ার্জনেগারের মতো কিংবদন্তির সাথে কাজ করছেন। এটা তো রীতিমতো সিনেমার গল্পের মতো শোনায়। আসলেই। আর আজকের এই আলোচনায় আমাদের সামনে রয়েছে সেই মানুষটির, অর্থাৎ অ্যালেক্স হরমোজির আলোড়ন সৃষ্টিকারী বই $100 মিলিয়ন অফার্সের সারসংক্ষেপ, কিছু কেস স্টাডি আর আমাদের রিসার্চ নোটের এক বিশাল স্তূপ। তো আমাদের আজকের মিশনটা হচ্ছে এই অভাবনীয় সাফল্যের পেছনের আসল রহস্যটা উন্মোচন করা, ঠিক? একদম। কিভাবে এমন একটা প্রস্তাব বা অফার তৈরি করা যায় যেটা প্রত্যাখ্যান করাকে মানুষের কাছে স্রেফ বোকামি বলে মনে হয়। চমৎকার। এই পুরো রূপান্তরের রহস্য বুঝতে হলে সবার আগে দেখতে হবে তিনি ঠিক কি পরিবর্তন করেছিলেন। মানে তিনি তো নতুন কোনো জাদুকরি প্রোডাক্ট বানাননি। তাহলে কি করেছিলেন? তিনি আসলে তার ব্যবসার প্যাকেজিং বা প্রস্তাব দেওয়ার স্টাইলটা পুরোপুরি বদলে ফেলেছিলেন। বইটাতে তিনি লাস ভেগাসের এক সেমিনারের কথা বলেছেন। আচ্ছা। সেখানে তিনি সম্পূর্ণ অপরিচিত এক পরিবেশে বসেছিলেন। চারপাশের মানুষ যখন বড় বড় সব ব্যবসায়িক টার্ম ব্যবহার করছিল, তিনি প্রায় কিছুই বুঝছিলেন না। হ্যাঁ, শুরুর দিকে এমনটা হয়। ঠিক তখন একজন খুব সফল ব্যবসায়ী তাকে একটা অমূল্য উপদেশ দেন। তিনি বলেন, মানুষকে এমন একটা অফার দিন যা না বলাটা তাদের কাছে বোকামি মনে হয়। আচ্ছা, এ বিষয়টা একটু খুলে বলা যাক। এই না বলতে না পারা অফার জিনিসটা আসলে কি? আমরা তো সবসময় দেখি বাজারে সবাই কম দামে জিনিস বিক্রির জন্য পাগল হয়ে থাকে। হ্যাঁ, আর ঠিক ওখানেই মূল পার্থক্যটা লুকিয়ে আছে। আমাদের রিসার্চ নোটে খুব দারুণভাবে কমোডিটাইজড অফার এবং ডিফারেন্সিয়েটেড অফারের মধ্যে পার্থক্যটা দেখানো হয়েছে। কমোডিটি বলতে তো বাজারে সচরাচর যা পাওয়া যায়, তাই তো? একদম। যখন সব প্রোডাক্ট একই রকম হয়, তখন মানুষ কি করে? তারা শুধু দামের তুলনা করে। যে সবচেয়ে সস্তায় দেয় সে বিক্রি করতে পারে। হুম, এটাকে তো রেস টু দ্য বটম বলা হয়, তাই না? হ্যাঁ, রেস টু দ্য বটম, যেখানে শেষ পর্যন্ত আসলে সবারই লোকসান হয়। কিন্তু অন্যদিকে একটা গ্র্যান্ড স্ল্যাম অফার হলো পুরোপুরি ভিন্নধর্মী একটা প্রস্তাব। এটা কোনো তুলনার সুযোগই রাখে না। ঠিক তাই, এটা বাজারে একটা নিজস্ব ক্যাটাগরি তৈরি করে ফেলে। বিষয়টা একটা উপমা দিয়ে ভাবা যেতে পারে। ধরুন, দাম কমিয়ে কম্পিটিশন করাটা অনেকটা মাছের বাজারে ভিড়ের মধ্যে বসে সস্তায় মাছ বিক্রির চেষ্টার মতো। হ্যাঁ হ্যাঁ, দারুণ উপমা। একজনের মাছের দাম $100, পাশের জন বলছে $90। বাধ্য হয়ে অন্যজনকে $80 নামতে হচ্ছে। এতে লাভ তো প্রায় শূন্য। একদম জিরো। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম অফার হলো একটা এক্সক্লুসিভ বুটিকে এমন একটা বিরল মাছ বিক্রি করা যেখানে বিক্রেতা নিজেই নিজের দাম ঠিক করেন, কারণ তার তো কোনো প্রতিযোগীই নেই। এক্স্যাক্টলি। কিন্তু আমার একটা খটকা লাগছে, নোটে একটা সফটওয়্যার এজেন্সির উদাহরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কাজের পরিমাণ একই রেখে শুধু অফারটা বদলে দিয়ে 22.4 গুণ বেশি ক্যাশ পাওয়া সম্ভব হয়েছে। হ্যাঁ, হিসাবটা কিন্তু জাস্ট কথার কথা নয়। কিন্তু কাজের পরিমাণ না বাড়িয়ে শুধু কথা বদলে এতগুণ আয় বাড়ানো কিভাবে পসিবল? আমি একটু ভেঙে বলছি। এটা নিখাত গণিত। ধরুন, বিজ্ঞাপনের পেছনে $10,000 খরচ করা হলো। সাধারণ কমোডিটাইজড অফারে হয়তো 5 জন কাস্টমার পাওয়া যেত, আচ্ছা। যারা প্রত্যেকে $1,000 দিত, মানে $5,000 আয় হলো। কিন্তু
খরচ হয়েছে $10,000, তার মানে সোজা $5,000 লস। সাধারণ ব্যবসায়ীদের জন্য এটা খুব পরিচিত আর হতাশাজনক একটা দৃশ্য। ঠিক, কিন্তু যখন একটা গ্র্যান্ড স্ল্যাম অফার দেওয়া হলো, যেখানে নিশ্চিত ফলাফলের গ্যারান্টি আছে, সাথে এক্সক্লুসিভ বোনাস আছে, হুম। এবং অফারটি এতটাই আলাদা যে অন্য কারোর সাথে মেলানোই যায় না, তখন পুরো সমীকরণটাই বদলে গেল। কিভাবে? প্রথমত, বিজ্ঞাপনে 2.5 গুণ বেশি মানুষ রেসপন্স করল, কারণ অফারটা অনেক বেশি ক্যাচি। দ্বিতীয়ত, 2.5 গুণ বেশি মানুষ প্রোডাক্টটা কিনল। আচ্ছা, কনভার্সনও 2.5 গুণ বেড়ে গেল। হ্যাঁ, আর তৃতীয়ত, যেহেতু এটা একটা বিশেষ ক্যাটাগরি, তাই দাম হাঁকানো হলো 4 গুণ বেশি, মানে ধরুন প্রায় $4,000। একটু দাঁড়ান, মাথাটা তো ঘুরে যাচ্ছে। তার মানে 2.5 গুণ রেসপন্স, 2.5 গুণ কনভার্সন আর 4 গুণ দাম, এই সবগুলোর গুণফল মিলে 22.4 গুণ হচ্ছে। একদম নিখুঁত হিসাব। একই $10,000 খরচ করে এখন $1,12,000 আয় হচ্ছে। ও মাই গড! এখানে সবচেয়ে চমৎকার বিষয়টা হলো, এই পদ্ধতি ক্রেতার মনের ভ্যালু মিটার বা মূল্য যাচাইয়ের মাপকাঠিটাই নতুন করে সেট করে দেয়। মানে তারা আর এটাকে বাজারের অন্য সাধারণ সেবার সাথে তুলনাই করতে পারে না। ঠিক। কিন্তু এই 22 গুণের হিসাবটা যতই চমকপ্রদ হোক না কেন, এখানে একটা বড় ফাঁক থেকে যাচ্ছে বলে আমার মনে হয়। কি রকম? অফার যত দুর্দান্ত হোক বা প্যাকেজিং যতই নিখুঁত হোক না কেন, যদি সেটা এমন কাউকে দেওয়া হয় যা সেটার কোনো দরকারই নেই, তাহলে তো পুরো অঙ্কটাই জিরো হয়ে যাবে। একদম ঠিক ধরেছেন। আর ঠিক এই কারণে বইয়ের দ্বিতীয় ধাপে বাজার নির্বাচনের ওপর এত বেশি জোর দেয়া হয়েছে। হুম। একটা সফল অফারের জন্য সবার আগে দরকার সঠিক মার্কেট। এখানে হটডগ স্ট্যান্ডের একটা খুব ফেমাস উপমা আছে। আচ্ছা। আপনাকে যদি জিজ্ঞেস করি, একটা সফল হটডগ স্ট্যান্ডের জন্য সবচেয়ে বেশি কি দরকার? ভালো লোকেশন, দারুণ স্বাদ, নাকি সস্তা দাম? সাধারণ বুদ্ধিতে তো মনে হবে হটডগের স্বাদ ভালো হতে হবে, অথবা এমন জায়গায় দোকান দিতে হবে যেখানে প্রচুর মানুষ হাঁটাচলা করে। কিন্তু আসল উত্তর হলো একটা ক্ষুধার্ত ভিড়, বা আ স্টার্ভিং ক্রাউড। স্টার্ভিং ক্রাউড? হ্যাঁ, যদি রাত 2টোর সময় কোনো পানশালার সামনে আপনি একমাত্র হটডগ বিক্রেতা হন, আর ভেতর থেকে একদল ক্ষুধার্ত মানুষ বের হয়, হা, তখন তো সেই হটডগ যতই সাধারণ মানের হোক আর দাম যতই বেশি হোক, সব নিমিষেই সেল হয়ে যাবে। ঠিক তাই। বিষয়টা পরিষ্কার। নোটে লয়েড নামের একজনের চমৎকার একটা গল্প আছে, যেটা এই জিনিসটাকে আরও ক্লিয়ার করে। হ্যাঁ, লয়েডের গল্পটা দারুণ। লয়েড খবরের কাগজের জন্য সফটওয়্যার বানিয়ে বছরের পর বছর ফেল হচ্ছিলেন। তিনি দারুণ সেলসম্যান ছিলেন, তার অফারও ভালো ছিল, কিন্তু ব্যবসা এগোচ্ছিল না। কারণ খবরের কাগজের বাজারটাই দিন দিন ছোট হয়ে আসছিল, মানে বাজারটা ক্ষুধার্ত ছিল না। একদম। কিন্তু কোভিডের সময় তিনি যখন অটোমেটিক মাস্ক বানানোর ব্যবসায় নামলেন, তখন মাত্র 5 মাসের মধ্যে $1 মিলিয়ন আয় করলেন। একই মানুষ, একই স্কিল, শুধু বাজারটা বদলে গেল। লয়েডের এই গল্পটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট ফ্রেমওয়ার্ক দেয়। একটা আদর্শ বা ক্ষুধার্ত বাজারের 4টা মূল বৈশিষ্ট্য থাকতে হয়। কি কি? প্রথমত, তীব্র যাতনা বা সমস্যা, মানে ম্যাসিভ পেইন। গ্রাহকের এমন একটা সমস্যা থাকতে হবে যা সমাধানের জন্য সে মরিয়া। আচ্ছা। দ্বিতীয়ত, ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার। যাদের সমস্যা আছে তাদের সেই সমাধানের জন্য টাকা খরচ করার ক্ষমতাও থাকতে হবে। টাকা না থাকলে তো কিনবে না। আর তৃতীয়টা? সহজে টার্গেট করার সুবিধা, মানে গ্রাহকদের যেন ইজিলি খুঁজে পাওয়া যায়। আর চতুর্থত, বর্ধনশীলতা। বাজারটা যেন গ্রো করতে থাকে, ছোট না হয়ে যায়। আমি এই পয়েন্টটা মানছি। মানে এস্কিমোদের কাছে তো বরফ বিক্রি করতে গেলে ব্যবসা ডুববেই, কারণ তাদের বরফের অভাব নেই। হ্যাঁ, কিন্তু কোভিডের সময় মাস্কের চাহিদার মতো বাজার তো রাতারাতি তৈরি হয়। এটা একটা অস্বাভাবিক অবস্থা। যারা সাধারণ ব্যবসা করছেন, যারা রাতারাতি কোনো বিশ্বব্যাপী মহামারীর সমাধান দিচ্ছেন না, তাদের কি হবে? ভালো প্রশ্ন। তাদের বাজার কি তবে কখনোই ক্ষুধার্ত হবে না? আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি, তাহলে উত্তরটা স্পষ্ট হবে। পৃথিবীতে 3টে চিরস্থায়ী বা এভারগ্রিন বাজার আছে। সেগুলো কি? স্বাস্থ্য, সম্পদ আর সম্পর্ক। মানুষ সবসময় সুস্থ থাকতে চায়, ধনী হতে চায় আর ভালো সম্পর্ক চায়। এটা তো একদম সত্যি কথা। এই 3টে মার্কেটে মানুষের আকাঙ্ক্ষা কখনোই শেষ হয় না। তো সাফল্যের সিকোয়েন্সটা হলো বাজার সবার আগে, তারপর অফারের শক্তি, আর সবশেষে মানুষের মন জয় করা বা পারসুয়েশন।
তার মানে বাজার যদি একটা সাধারণ স্বাস্থ্য বা সম্পদের বাজারও হয় তবু সেখানে একটা শক্তিশালী গ্র্যান্ড স্ল্যাম অফার বিশাল সাকসেস আনতে পারে। একদম। জাদু করে কোনো পরিস্থিতির জন্য বসে থাকার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি। আচ্ছা ধরুন বাজার খুঁজে পাওয়া গেল, এরপর সাধারণত সবারই একটা টেন্ডেন্সি থাকে যে যাই করি না কেন সবাইকে সার্ভিস দেব। হ্যাঁ, ব্রড টার্গেটিং। মানে যত বেশি মানুষকে সার্ভিস দেওয়া যাবে আয় তত বাড়বে। কিন্তু আমাদের সোর্সে তো দেখছি ঠিক উল্টো কথা বলা হচ্ছে। হ্যাঁ, সোর্সে বলা হচ্ছে বাজারকে আরও ছোট করে আনতে। আর ঠিক এই জায়গাতে দাম নির্ধারণের কৌশলটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। এটাকে তো নিশিং ডাউন বলা হয়, তাই না? ঠিক। ড্যান কেনেডির একটা খুব ফেমাস উক্তি বইটাতে আছে, হাসি না চেপে আপনি সর্বোচ্চ যত দাম মুখে উচ্চারণ করতে পারেন ঠিক তত দামই হাঁকুন। ও মাই গড, কথাটা শুনতে বেশ দুঃসাহসিক মনে হয়, কিন্তু এটা বাস্তবে কিভাবে কাজ করে? শুধু দাম বাড়িয়ে দিলেই তো আর কেউ কিনবে না। ঠিক এখানেই নির্দিষ্ট ক্ষুদ্র গোষ্ঠীকে বেছে নেওয়ার ট্রিকটা জাদুর মতো কাজ করে। টাইম ম্যানেজমেন্ট কোর্সের উদাহরণটা দিয়ে বিষয়টা ক্লিয়ার করা যাক। হ্যাঁ বলুন। ধরুন একটা সাধারণ টাইম ম্যানেজমেন্ট কোর্স বানানো হলো। বাজারে এরকম হাজারো কোর্স আছে, তাই এটার দাম হয়তো হবে মাত্র $19। আচ্ছা। কিন্তু যদি সেই একই কোর্সের নাম দেওয়া হয় সেলস প্রফেশনালদের জন্য টাইম ম্যানেজমেন্ট, তখন এর দাম অনায়াসে $99 রাখা যায়। আচ্ছা, এরপর যদি বলা হয় B2B আউটবাউন্ড সেলসের জন্য টাইম ম্যানেজমেন্ট, তখন সেটার দাম হয়তো হবে $499। একদম। আর যদি একদম সুনির্দিষ্ট করে বলা হয় পাওয়ার টুলস ও গার্ডেনিং সেলস র্যাপিডের জন্য টাইম ম্যানেজমেন্ট, তখন সেটার দাম $1997 রাখাও পসিবল। ওয়েট, একটু থামাই। একটা $19 কোর্স কেবল নাম বা প্যাকেজিং বদলে $1997 বিক্রি হচ্ছে। এটা কি এক ধরনের স্ক্যাম বা প্রতারণা নয়? এটা শোনা মাত্রই সবার আগে এই প্রশ্নটাই মাথায় আসে। কিন্তু এটা প্রতারণা নয়, বরং এটা মানুষের মনস্তত্ত্ব আর সুনির্দিষ্ট সমস্যার সমাধান। কিভাবে? যখন কোর্সটা শুধু টাইম ম্যানেজমেন্ট ছিল, তখন সেটা ছিল সবার জন্য, মানে স্পেসিফিক কারোর জন্যই না। হুম হুম কিন্তু যখন সেটা পাওয়ার টুলস সেলস রেপের জন্য হলো, তখন কোর্সের ভেতরের উদাহরণগুলো, সমস্যাগুলো সব ওই নির্দিষ্ট পেশার মানুষদের জন্য সাজানো হলো। ও আচ্ছা, বুঝতে পারছি। ওই পাওয়ার টুলস বিক্রেতা ভাববে, আরে এটা তো ঠিক আমার জন্যই বানানো। সে তার নিজের সেলস বাড়ার ক্লিয়ার পসিবিলিটি দেখবে আর নির্দ্বিধায় 100 গুণ বেশি দাম দেবে। ঠিক এই জায়গাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ বেশি দাম নেওয়াটা শুধু লাভের জন্য নয়, এখানে বিশাল একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। একদম তাই। মানে কেউ যখন 10 টাকা দিয়ে ফুটপাত থেকে একটা বই কেনে, সেটা হয়তো টেবিলেই পড়ে থাকে, ধুলো জমে। কিন্তু কেউ যখন 5,000 টাকা দিয়ে কোনো সেমিনারের টিকিট কাটে, তখন সে একেবারে প্রথম সারিতে বসে নোট নেয়। হ্যাঁ, ঠিক বলেছেন। দাম বেশি হলে মানুষের আবেগগত বিনিয়োগ বা ইমোশনাল ইনভেস্টমেন্ট অনেক বেড়ে যায়। আর এই সাইকোলজিটাকেই তো ভার্চুয়াস সাইকেল অফ প্রাইস বলা হয়, তাই না? হ্যাঁ, ওয়াইনের টেস্টের একটা দারুণ রিসার্চের কথা আমাদের নোটে আছে। একই ওয়াইন, কিন্তু যখন মানুষকে বলা হলো এটা খুব দামি ওয়াইন, তখন তাদের বেশি মজা লাগলো। হ্যাঁ, তাদের মস্তিষ্কের যে অংশ আনন্দ অনুভব করে সেটা বেশি অ্যাক্টিভ হয়ে উঠল। মানে দামি হওয়ার কারণেই ওয়াইনটা তাদের কাছে বেশি সুস্বাদু মনে হলো। তার মানে দাম নিজেই একটা ফিচার হিসেবে কাজ করছে। এক্স্যাক্টলি। আর হরমোজির জিম লঞ্চের উদাহরণটা দেখলে বোঝা যায় বেশি দাম নেওয়াটা কিভাবে ক্রেতার জন্যই সবচেয়ে বেশি লাভজনক হয়। ওই যে $16,000 ব্যাপারটা। হ্যাঁ, যেখানে প্রতিযোগীরা মাসে $500 নিত, সেখানে তিনি 16 সপ্তাহে $16,000 নিতেন। $16,000? মানে সাধারণ মানুষ কেন একটা জিমের জন্য এত টাকা দেবে, যখন তারা ইউটিউবে ফ্রি ভিডিও দেখিয়ে ব্যায়াম করতে পারে বা সস্তার কোনো জিমে যেতে পারে? কারণ তিনি শুধু জিমের যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ দিচ্ছিলেন না, তিনি নিশ্চিত রেজাল্ট দিচ্ছিলেন। আচ্ছা। তার এই $16,000 নেওয়ার কারণেই তিনি তার ক্লায়েন্টদের জন্য সেরা পুষ্টিবিদ, সেরা ট্রেনার আর সবচেয়ে উন্নত ট্র্যাকিং সিস্টেম এনশিওর করতে পেরেছিলেন। তার মানে ক্লায়েন্টরা এর বেনিফিট পাচ্ছিল। বিশাল বেনিফিট। বিনিময়ে তার ক্লায়েন্টরা বছরে গড়ে অতিরিক্ত $2,39,000 আয় করতেন, কারণ তাদের ফিটনেস ও এনার্জি লেভেল তাদের ব্যবসাতেও ইম্প্যাক্ট ফেলত। ওয়াও। একেই বলে প্রাইস টু ভ্যালু ডিসক্রিপেন্সি। $16,000 নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু ভ্যালু দেওয়া হচ্ছে $2.5 লাখ। কম দাম নিলে কখনোই এই লেভেলের সার্ভিস দেওয়া যেত না। তার মানে বেশি দাম নিলে বিক্রেতার হাতে পর্যাপ্ত রিসোর্স থাকে ক্রেতাকে সেরা রেজাল্টটা এনে দেওয়ার জন্য। কিন্তু এর পরেও তো একটা বড় প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? ক্ষুধার্ত বাজার পাওয়া গেল, নির্দিষ্ট ক্যাটাগরি তৈরি করে প্রিমিয়াম দামও ঠিক করা হলো,
কিন্তু একজন নতুন ক্রেতাকে কিভাবে কনভিন্স করা যাবে যে সে $16,000 বিনিময়ে আসলেই ওই ভ্যালুটা পাবে? আর ঠিক এখানেই আসে এই আলোচনার সবচেয়ে যুগান্তকারী ধারণা, বিখ্যাত দ্য ভ্যালিউ ইকুয়েশন বা মূল্যের সমীকরণ। আচ্ছা। এই সমীকরণটা বুঝতে পারলে ব্যবসা বা যে কোনো সেবার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। এটা একটা ভগ্নাংশের মতো কাজ করে। আচ্ছা, এর ওপরের অংশে কি থাকে? ওপরের অংশে থাকে দুটো জিনিস যা সবসময় বাড়াতে হবে। প্রথমটা হলো স্বপ্নের ফলাফল বা ড্রিম আউটকাম, মানে গ্রাহকটি কি চায়। ড্রিম আউটকাম বলতে কি শুধু টাকা আয় করা বা ওজন কমানো বোঝায়? তার চেয়েও বেশি কিছু। ড্রিম আউটকাম হলো সেই চূড়ান্ত অবস্থা যেখানে গ্রাহক নিজেকে দেখতে চায়। আর দ্বিতীয়টা হলো অর্জনের সম্ভাবনার ধারণা। মানে পারসিভড লাইকলিহুড অফ অ্যাচিভমেন্ট? ঠিক, মানে গ্রাহকের কতটা বিশ্বাস আছে যে সে আসলেই রেজাল্টটা পাবে। তো এই ওপরের অংশটা নিয়ে সবাই কাজ করে। তাহলে সমীকরণের নিচের অংশে কি থাকে? নিচের অংশে থাকে দুটো জিনিস যা সব সময় কমাতে হবে। একটা হলো সময় ক্ষেপণ বা টাইম ডিলে, মানে স্বপ্নের ফলাফলটা পেতে কত সময় লাগবে। আচ্ছা, আর অন্যটি? অন্যটি হল প্রচেষ্টা ও ত্যাগ, মানে এফোর্ট অ্যান্ড স্যাক্রিফাইস। ফলাফল পেতে গ্রাহককে নিজে কতটা কষ্ট করতে হবে বা কি ছাড়তে হবে। একটু সহজ করে বলা যাক, সবাই তো অ্যাডে বড় বড় প্রমিস দেয়। সমীকরণের ওপরের অংশ মানে স্বপ্নের ফলাফল নিয়ে সবাই চিৎকার করে, কিন্তু নিচের অংশটা আসলে কিভাবে কাজ করে? একটা উদাহরণ দিই, ওজন কমানোর দুইটা পদ্ধতির কথা চিন্তা করুন। প্রথম পদ্ধতিটা হলো একটা নিখুঁত ডায়েট আর ব্যায়ামের রুটিন, যা 6 মাস ধরে কঠোরভাবে মেনে চলতে হবে। বেশ কষ্টের। হ্যাঁ, এখানে স্বপ্নের ফলাফল আছে, কিন্তু সমীকরণের নিচের অংশে সময় মানে 6 মাস আর প্রচেষ্টা অনেক বেশি। মানুষের জন্য হয়তো মাসে $50 বা $100 দিতে রাজি হবে। আর দ্বিতীয় পদ্ধতিটা? দ্বিতীয় পদ্ধতিটা ধরুন লাইপোসাকশন সার্জারি, অথবা এমন একটা কাল্পনিক পিল যা খেলে কোনো ব্যায়াম বা ডায়েট ছাড়াই 1 রাতের মধ্যে ওজন কমে যাবে। আচ্ছা। এই ক্ষেত্রে সময় আর প্রচেষ্টা কিন্তু প্রায় 0। মানুষ এই জাদুকরী সমাধানের জন্য অনায়াসেই $5,000 থেকে $10,000 বা তারও বেশি খরচ করতে রেডি। অথচ দুইটা পদ্ধতিতেই স্বপ্নের ফলাফল কিন্তু একই, ওজন কমানো। ঠিক। অদ্ভুত তো। তার মানে মানুষ আসলে ফলাফলের চেয়েও বেশি দাম দেয় তাদের কষ্ট আর অপেক্ষার সময় কমানোর জন্য। একদম নিখুঁত পয়েন্ট। নতুন বা সাধারণ ব্যবসায়ীরা সবসময় সমীকরণের ওপরের অংশ নিয়ে পড়ে থাকে। তারা বলে, আপনাকে কোটিপতি বানিয়ে দেব। হ্যাঁ, সবাই এটাই বলে। কিন্তু অ্যামাজন, অ্যাপল বা নেটফ্লিক্স এর মতো বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো সমীকরণের নিচের অংশ নিয়ে কাজ করে। তারা গ্রাহকের অপেক্ষার সময় আর পরিশ্রম প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। যেমন অ্যামাজনের ওয়ান ক্লিক বাই। হ্যাঁ, বা নেটফ্লিক্সের কোনো বাটন না টিপেই পরের এপিসোড প্লে হয়ে যাওয়া, এগুলো সবই গ্রাহকের এফর্ট 0 করার কৌশল। তার মানে গণিতের নিয়ম অনুযায়ী ভগ্নাংশের নিচের অংশ যদি শূন্য হয়ে যায়, তবে এর ফলাফল তো অসীম হয়ে যায়। ঠিক তাই। সমীকরণের নিচের অংশ, অর্থাৎ গ্রাহকের সময় আর কষ্ট যদি শূন্যে নামিয়ে আনা যায়, তবে সেই সেবার ভ্যালু হয়ে যায় অসীম। মানুষ সেটার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকে। কি দারুণ আর পাওয়ারফুল একটা সমীকরণ! ক্রিসমাস ইভের সেই কপরদকশূন্য অবস্থা থেকে অসীম ভ্যালু তৈরি করার এই পুরো জার্নিটা আসলেই রোমাঞ্চকর। সত্যিই তাই। মানে প্রথমে একটা ক্ষুধার্ত ভিড় খুঁজে বের করা, তারপর তাদের জন্য স্পেসিফিক একটা ক্যাটেগরি তৈরি করে গ্র্যান্ড স্ল্যাম অফার দেওয়া। এবার প্রিমিয়াম দাম ঠিক করে ইমোশনাল ইনভেস্টমেন্ট বাড়ানো, আর সবশেষে ভ্যালু ইকুয়েশনের মাধ্যমে গ্রাহকের সময় ও কষ্টকে প্রায় 0তে নামিয়ে আনা। এটাই তো সেই অভাবনীয় সাফল্যের কমপ্লিট ব্লুপ্রিন্ট। পুরো প্রসেসটার একটা নিখুঁত সামারি এটা। আর এই নলেজটা যে শুধু বড় বড় কর্পোরেট বা মিলিয়নিয়ারদের জন্য তা কিন্তু নয়। একদম ঠিক। যারা শুনছেন তাদের অনেকেই হয়তো চাকরি করছেন বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, অথবা নিজের ছোট কোনো ব্যবসা চালাচ্ছেন। হ্যাঁ, মূলত সবাই তো নিজের স্কিল, নলেজ বা সময় বিক্রি করছেন। তাই ইন্দুর দৌড়ে যোগ দিয়ে সবার মতো সস্তায় সার্ভিস দিয়ে রেস টু দ্য বটমে অংশ নেওয়ার চেয়ে এই ভ্যালু ইকুয়েশনটা ব্যবহার করে নিজেকে একটা ইউনিক ক্যাটেগরিতে নিয়ে যাওয়াটা সবার জন্যই কাজে লাগবে। আসলেই তাই। যখন কেউ নিজের সার্ভিসকে কমোডিটি থেকে গ্র্যান্ড স্ল্যাম অফারে শিফট করতে পারে,
তখন তার কাজের ভ্যালু পুরোপুরি বদলে যায়। তো আমরা আজকের এই আলোচনার একেবারে শেষে চলে এসেছি। তবে শেষ করার আগে একটা নতুন আর বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা। আমরা একটু আগেই দেখলাম যে গ্রাহকের সময় আর পরিশ্রমকে শূন্যে নামিয়ে আনাই হলো অসীম ভ্যালুর চাবিকাঠি। হুম। কিন্তু বর্তমান যুগের দিকে একবার তাকাই। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আর অটোমেশনের যে বিপ্লব চলছে তা তো সবকিছুকেই প্রায় ইনস্ট্যান্ট আর এফোর্টলেস করে তুলছে, তাই না? সত্যিই তো, প্রযুক্তি মানুষের কষ্ট কমানোর কাজটা অবিশ্বাস্য স্পিডে করে ফেলছে। তাইলে প্রশ্ন হলো, যখন এআই এর কারণে সবকিছুই এক ক্লিকে বা এক সেকেন্ডে পাওয়া যাবে, যখন সবার জন্যই সমীকরণের নিচের অংশটা জিরো হয়ে যাবে, তখন আমরা ভ্যালুকে কিভাবে ডিফাইন করব? খুবই ডিপ একটা পয়েন্ট এটা। যখন সবার পরিশ্রমই শূন্য, তখন কোনো জিনিসটা আলাদা করে একটা অফারকে না বলতে বোকা বানাবে। সেই ক্রিসমাস ইভের অন্ধকার সিনেমা হলের হতাশা থেকে বেরিয়ে আসার যে পথটা হরমোজি দেখিয়েছিলেন, এআই এর এই যুগে সেই পথটা ঠিক কেমন হবে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটি যারা শুনছেন তাদের নিজেদের মতো করে ভাবার জন্য রেখে দিয়ে আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।